আচ্ছা, ভাবুন তো আপনার সকালটা কেমন হয়? মানে অ্যালার্ম বাজলো আর সঙ্গে সঙ্গে উঠে পড়লেন? নাকি আরও একবার স্নুজ বাটন চাপেন, তারপর একেবারে তাড়াহুড়ো করে দিন শুরু? হুম। এই যে ছোট ছোট ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমাদের পুরো দিনটাকেই, সত্যি বলতে কি জীবনটাকেই গড়ে তোলে। একদম। আমরা হয়তো ভাবি কেউ বেশ গোছানো, সাকসেসফুল, আর কেউ হয়তো একটু এলোমেলো। কিন্তু এটা কি শুধু ভাগ্য বা ট্যালেন্টের ব্যাপার? নাকি এর পেছনে অন্য কিছু আছে? খুব জরুরি একটা পয়েন্ট এটা। আর উত্তরটা হলো হ্যাঁ আছে। একটা মস্ত বড় শক্তি কাজ করে। আর সেটাই হলো আমাদের অভ্যাস। অভ্যাস। হ্যাঁ, আজকের আলোচনাটা যে বইটার ওপর ভিত্তি করে চার্লস ডুহিগের বইটা, হুম। সেটার মূল আইডিয়াই তো এটা। আমাদের জীবনটা আসলে অজস্র অসংখ্য ছোট আর বড় অভ্যাসের একটা জাল। ঠিক। দিনের পর দিন আমরা যা করি, যেভাবে করি, সেটাই কেমন অবচেতন মনে গেঁথে যায়, তাই না? হুম। আর তারপর সেটাই আমাদের চালাতে শুরু করে। মানে অটো পাইলট মোডের মতো। অনেকটা তাই। ভালো অভ্যাসগুলো আমাদের অজান্তেই এগিয়ে নিয়ে যায়, আর খারাপগুলো ওগুলো অজান্তেই আমাদের আটকে দেয়, আমাদের সম্ভাবনার পথে দেওয়াল তুলে দেয়। এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু গভীরে যেতে চাই। আমাদের হাতে যে সূত্রটি আছে, অভ্যাস জীবন পরিবর্তনের মূল চাবিকাঠি, সেখান থেকে মূল ধারণাগুলো আমরা বোঝার চেষ্টা করব। হুম। মানে একটা অভ্যাস তৈরি হয় কিভাবে, এর পেছনের সায়েন্সটা কি, পুরনো অভ্যাস ভাঙা বা নতুন করে কিছু শুরু করা এটা কতটা কঠিন বা সহজ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, একটা খুব ছোট পরিবর্তনও কিন্তু জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে। ঠিক, সেটাই। তো এই উৎসের সবচেয়ে জরুরি বিষয়গুলো নিয়েই হবে আমাদের আজকের বিস্তারিত আলোচনা। আলোচনাটা খুব দরকারি আমি মনে করি, কারণ অভ্যাস জিনিসটা এত স্বাভাবিক যে আমরা এর পাওয়ারটা অনেক সময় বুঝতেই পারি না। ঠিক। অথচ এর গঠনটা, এর মেকানিজমটা যদি একটু বুঝতে পারি, তাহলে নিজের জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে নেওয়া অনেক সহজ হয়ে যায়। তাহলে ওই গঠনটা দিয়েই শুরু করা যাক। সূত্রটায় অভ্যাসের একটা মূল কাঠামোর কথা বলা আছে, হ্যাবিট লুপ। ৩টে ধাপ নাকি? হ্যাঁ, একদম ঠিক। ৩টে ধাপ। সংকেত মানে কিউ, তারপর রুটিন বা অভ্যাস মানে রুটিন, আর শেষে পুরস্কার বা রিওয়ার্ড। সংকেত, রুটিন, পুরস্কার। হ্যাঁ। আচ্ছা, যে কোনো অভ্যাস ছোট হোক বা বড়, এই সাইকেলেই চলে। সংকেত হলো ট্রিগারটা, যা আমাদের ব্রেনকে বলে, ওকে, এবার ওই অটোমেটিক মোডটা চালু করো। এটা কি হতে পারে, সংকেতটা? কিছু হতে পারে। ধরুন একটা নির্দিষ্ট সময়, যেমন বিকেল ৫টা, বা একটা জায়গা, যেমন অফিস থেকে বাড়ি ফেরা, বা ধরুন কোনো একটা অনুভূতি, হঠাৎ খুব স্ট্রেস লাগছে, বা অন্য কারোর কাজ দেখা, এগুলো সবই সংকেত হতে পারে। আচ্ছা, যেমন বিকেল হলেই মনে হয় একটু চা খাই, এখানে বিকেলটা সংকেত। হতেই পারে, একদম। অথবা ধরুন যখনই একটু বোর লাগে, ফোনটা হাতে চলে আসে, এখানে বোর লাগাটা সংকেত। ঠিক। তারপর আসে রুটিন। হ্যাঁ, এরপর রুটিন, এটাই হলো আসল কাজটা বা আচরণটা, যা আমরা করি। চা বানানো বা খাওয়া, ফোন স্ক্রল করা, বা হয়তো নখ কামড়ানো। এটা শারীরিক হতে পারে, মানসিকও হতে পারে, ইমোশনালও হতে পারে। আর সবশেষে পুরস্কার। একদম। পুরস্কার, এটা হলো সেই ভালো লাগাটা, সেই সন্তুষ্টিটা, যা আমরা এই রুটিনটা করার পর পাই। চায়ের গরম আরাম, বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে পাওয়া সাময়িক মুক্তি, বা ধরুন মিষ্টি খেলে যে আনন্দটা হয়, এগুলোই পুরস্কার। উৎসে একটা উদাহরণ ছিল না, অফিস থেকে ফিরে ঠান্ডা পানীয় খাওয়া। হ্যাঁ, খুব ভালো উদাহরণ ওটা। ওখানে সংকেত হলো অফিস থেকে বাড়ি ফেরা, ওই চেনা পরিবেশ, সারা দিনের ক্লান্তি। রুটিন হলো ফ্রিজ খুলে ওই ঠান্ডা পানীয়টা বের করে খাওয়া। আর পুরস্কার? পুরস্কারটা হলো ওই তাৎক্ষণিক ঠান্ডা মিষ্টি একটা অনুভূতি, ক্লান্তিটা যেন একটু কমে গেল। হুম। হুম। কিন্তু এখানে একটা দারুণ ব্যাপার আছে। ব্রেন শুধু পুরস্কারটা মনে রাখে না, সে মনে রাখে কোন কাজটা করলে ওই পুরস্কারটা পাওয়া যায়। আর এই পাওয়ার ইচ্ছাটা, একটা ক্রেভিং তৈরি হয়। ওহ, ক্রেভিং। হ্যাঁ, যখনই সংকেতটা আসে, ব্রেন ওই পুরস্কারটা পাওয়ার জন্য ছটপট করে, আর সেটাই আমাদের রুটিনটা আবার করতে ঠেলে দেয়। এই পুরো ব্যাপারটা যতবার হয়, চক্রটা তত বেশি অটোমেটিক হয়ে যায়। তার মানে পুরস্কারের থেকেও ওই পুরস্কার পাওয়ার তীব্র ইচ্ছে বা ক্রেভিংটাই আসল ড্রাইভার। এটা বোঝাটা তো খুব জরুরি। একদম। তাহলে কেউ যদি ওই কোল্ড ড্রিঙ্ক খাওয়ার অভ্যাসটা বদলাতে চায়, শুধু রুটিনটা বন্ধ করে দিলেই হবে? ক্রেভিংটার কি হবে? শুধু রুটিন বন্ধ করলে কাজ হয় না বেশিরভাগ সময়।
কারণ ওই ভেতরের চাহিদাটা ক্রেভিংটা তো মিটছে না। তাহলে উপায়? উপায় হলো কৌশলটা বোঝা। আগে সংকেতটা চিনতে হবে, তারপর বুঝতে হবে আমি ঠিক কোন পুরস্কারটা খুঁজছি। মানে কোল্ড ড্রিঙ্ক খেয়ে আমি আসলে কি চাই? শুধু ঠান্ডা লাগা, নাকি মিষ্টির স্বাদ, নাকি ক্লান্তি দূর করা? আচ্ছা। সেটা বোঝার পর চেষ্টা করতে হবে ওই একই সংকেত এলে অন্য কোনো রুটিন দিয়ে একই রকম বা কাছাকাছি কোনো পুরস্কার পাওয়া যায় কিনা। যেমন? ওই কোল্ড ড্রিঙ্কের বদলে ধরুন অফিস থেকে ফিরলেন, হ্যাঁ একই সংকেত, খুব ঠান্ডা জল খেলেন, একটু লেবু দিয়ে, বা ফ্রিজে রাখা ঠান্ডা ফল খেলেন কয়েক টুকরো, এতেও তো একটা ফ্রেশনেস আসে, তাই না? একটা ঠান্ডা ভাব লাগে। হ্যাঁ, তা তো বটেই। হয়তো প্রথম প্রথম কোল্ড ড্রিঙ্কের মতো অতটা লাগবে না, কিন্তু বারবার করতে থাকলে ব্রেইন নতুন রুটিনটাকেও পুরস্কারের সাথে জুড়তে শুরু করবে। আসল কথা হলো পুরনো চক্রটা না ভেঙে তার মাঝখানের রুটিনটাকে রিপ্লেস করা। তার মানে একই সংকেত, একই পুরস্কার, শুধু মাঝখানের কাজটা বদলে দেওয়া। ঠিক তাই। কিন্তু এর জন্য সচেতন থাকতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি ঠিক কেন এটা করছি, কোন চাহিদাটা মিটছে, আর অবশ্যই ধৈর্য ধরতে হবে। সচেতনতা আর ধৈর্য, এই দুটো খুব দরকারি। তার মানে অভ্যাস বদলানোটা শুধু জোর করে উইল পাওয়ার দিয়ে হয় না, এটা একটা স্কিলও বটে। অবশ্যই। আচ্ছা, এই সূত্রটাতে কি শুধু এই রকম ব্যক্তিগত অভ্যাসের কথাই আছে, নাকি আরও বড় স্কেলের প্রভাব দেখা যায়? যেমন ওই যে একজন ধূমপায়ী মহিলার গল্পটা। হ্যাঁ, অসাধারণ একটা গল্প ওটা। ওটা অভ্যাসের আরেকটা খুব পাওয়ারফুল দিক তুলে ধরে, যেটাকে বলা হয় কিস্টোন হ্যাবিট, মানে মূল বা প্রধান অভ্যাস। কিস্টোন হ্যাবিট। হ্যাঁ, গল্পটা ছিল একজন মহিলার যিনি অনেকবার চেষ্টা করেও স্মোকিং ছাড়তে পারছিলেন না। শেষে তিনি ঠিক করলেন, আচ্ছা, স্মোকিং ছাড়ার চিন্তাটা এখন বাদ দিই, তার বদলে অন্য একটা ভালো অভ্যাস শুরু করি। তিনি শুরু করলেন রোজ সকালে অল্প কিছুক্ষণ দৌড়ানো। দৌড়ানো স্মোকিং ছাড়ার বদলে? হ্যাঁ, শুরুটা খুব অল্প দিয়েই করেছিলেন, কিন্তু চালিয়ে গেছিলেন, আর তারপর যা হলো সেটাই অবাক করার মতো। কি হলো? দৌড়ানোটা যখন তার রুটিন হয়ে গেল, তিনি খেয়াল করলেন তার শরীর ভালো লাগছে, মন ভালো লাগছে, এমনিতেই স্মোকিংয়ের ইচ্ছেটা একটু একটু করে কমে আসছে। তাই নাকি? শুধু তাই না, যেহেতু সকালে দৌড়ানোর জন্য তাকে একটু আগে উঠতে হতো, তার পুরো দিনের রুটিনটাই কেমন একটা শৃঙ্খলার মধ্যে চলে এলো। তিনি দেখলেন জাঙ্ক ফুড আর খেতে ইচ্ছে করছে না। বাহ! সময়ের কাজ সময় করছেন। এমনকি তার ব্যবহার, মানুষের সাথে তার সম্পর্ক, সেগুলোতেও উন্নতি হতে শুরু করল। তার মানে শুধু ওই একটা অভ্যাস দৌড়ানো, সেটাই তার লাইফে এতগুলো পজিটিভ চেঞ্জ নিয়ে এলো। ঠিক তাই, এখানে দৌড়ানোটা ছিল তার কিস্টোন হ্যাবিট। কি স্টোন হ্যাবিট? হুম। মানে অনেকটা বিল্ডিংয়ের মূল পাথরের মতো, যার ওপর পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকে। খুব সুন্দর বলেছেন। কিস্টোন হ্যাবিটগুলো ঠিক তাই। এরা নিজেরা হয়তো দেখতে অত বড় কিছু নয়, কিন্তু এরা একটা চেন রিয়াকশন তৈরি করে, ডমিনো এফেক্টের মতো। কিভাবে কাজ করে এটা, মানে সাইকোলজিক্যালি? যখন আমরা একটা গুরুত্বপূর্ণ দিকে একটা ভালো কিছু করতে পারি, তখন আমাদের মধ্যে একটা বিশ্বাস জন্মায়, আরে আমি তো এটা পারলাম। হ্যাঁ, একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট। আর এর থেকে যে শৃঙ্খলাবোধ তৈরি হয়, সেটা তখন জীবনের অন্য দিকগুলোতেও ছড়িয়ে পড়ে। দৌড়ানোর ফলে ওই মহিলার মধ্যে যে সুস্থ থাকা বা নিজের ওপর নিয়ন্ত্রণের অনুভূতিটা জন্মেছিল, সেটাই তাকে স্মোকিং বা জাঙ্ক ফুডের মতো খারাপ জিনিসগুলো থেকে দূরে ঠেলে দিয়েছিল। কিন্তু একটা প্রশ্ন আছে, যে কোনো ছোট ভালো অভ্যাসই কি কিস্টোন হ্যাবিট হতে পারে, নাকি বিশেষ কিছু অভ্যাস আছে যেগুলো বেশি পাওয়ারফুল? বুঝবো কি করে? খুব ভালো প্রশ্ন। দেখুন, সব ছোট অভ্যাসই কিস্টোন হ্যাবিট নয়। কিস্টোন হ্যাবিটগুলো সাধারণত এমন হয় যেগুলো আমাদের সেলফ কন্ট্রোল বাড়ায়, প্ল্যানিং করতে সাহায্য করে, বা আমাদের রুটিনকে একটা স্ট্রাকচার দেয়। যেমন? যেমন ধরুন রোজ ব্যায়াম করা, বা প্রতিদিন রাতে পরের দিনের কাজের একটা লিস্ট বানানো, মেডিটেশন করা, অথবা ধরুন রোজ রাতে পরিবারের সবাই মিলে একসাথে ডিনার করা। এগুলোর কিস্টোন হ্যাবিট হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এগুলো জীবনে একটা কাঠামো আনে। হ্যাঁ, এগুলো একটা শৃঙ্খলা তৈরি করে, যা অন্য ক্ষেত্র পজিটিভ ভাইবস পাঠায়। কোনটা কার জন্য কাজ করবে সেটা খুঁজে বের করতে একটু নিজেকে অ্যানালাইজ করতে হয়, ভাবতে হয় কোনো একটা চেঞ্জ আনলে সেটার এফেক্ট সবচেয়ে বেশি দিকে ছড়াতে পারে। আচ্ছা। আর হ্যাঁ, কিস্টোন হ্যাবিটের রেজাল্ট পেতেও কিন্তু সময় লাগে, ধৈর্য ধরতে হয়। এটা কোনো ম্যাজিক না যে আজ শুরু করলাম, কাল সব বদলে গেল। তার মানে জীবনের একগাদা জিনিস একসাথে বদলাতে না গিয়ে একটা বা দুটো স্ট্র্যাটেজিক জায়গায় ফোকাস করলে হয়তো পুরো সিস্টেমটাই আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ঠিক। এই আইডিয়াটা তো শুধু ব্যক্তির জন্য না, বড় অর্গানাইজেশনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যেতে পারে। অবশ্যই। আর সূত্রটিতে এর একটা দারুণ উদাহরণ আছে।
অ্যালুমিনিয়াম কোম্পানি আলকোয়া আর তার নতুন সিইও পল ওনিলের গল্পটা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তিনি যখন জয়েন করেন কোম্পানির অবস্থা খুব ভালো ছিল না, তাই না? একদমই না। সবাই আশা করছিল উনি এসে লাভের কথা বলবেন, খরচ কমানোর কথা বলবেন। কিন্তু উনি প্রথম মিটিংয়েই সবাইকে চমকে দিয়ে জোর দিলেন একদম অন্য একটা জিনিসের উপর, কর্মীদের সুরক্ষা বা সেফটি। সেফটি? এটা তো কেউ ভাবতেও পারেনি নিশ্চয়ই। মানে শেয়ার হোল্ডাররা তো অবাক হয়েছিনি। হয়েছিলেন তো বটেই, লাভের কথা নেই, প্রোডাকশনের কথা নেই, সোজা সেফটির কথা। কিন্তু এর পেছনে অনিলের একটা গভীর যুক্তি ছিল। কি সেটা? উনি বুঝেছিলেন আলকোয়ার মতো এত বড় আর জটিল একটা কোম্পানিতে চাইলেই হুট করে সব বদলে ফেলা যায় না। কিন্তু যদি একটা মূল জিনিসকে সেন্টার করা যায়, এমন একটা জিনিস যা সবার কাছেই গুরুত্বপূর্ণ আর যেটাকে ইমপ্রুভ করতে গেলে পুরো সিস্টেমটাকেই নাড়া দিতে হবে, তাহলে কাজ হতে পারে। আর সেই মূল জিনিসটা ছিল সেফটি। হ্যাঁ, উনি ঘোষণা করলেন আলকোয়া হবে আমেরিকার সবচেয়ে সেফ কোম্পানি, একটাও কর্মীর আঘাত লাগবে না, জিরো ইনজুরি, এটা তার একমাত্র প্রায়োরিটি। কিন্তু সেফটির সাথে কোম্পানির লাভ বা প্রোডাক্টিভিটির ডিরেক্ট লিঙ্কটা কোথায়? লিঙ্কটা তৈরি হলো পরোক্ষভাবে, কিন্তু খুব জোরালো গাবে। ভাবুন, কারখানায় যদি জিরো ইনজুরি নিশ্চিত করতে হয়, তাহলে কি কি করতে হবে? নিয়মকানুন খুব স্ট্রিক্টলি মানতে হবে। অবশ্যই কর্মীদের ট্রেনিং দিতে হবে, কমিউনিকেশন চ্যানেল ভীষণ ভালো হতে হবে, যাতে বিপদের সামান্য আঁচ পেলেও সেটা সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট জানতে পারে এবং অ্যাকশন নিতে পারে। ঠিক। বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন বাড়াতে হবে, কাজের প্রসেসগুলোকে আরও নিখুঁত করতে হবে, যাতে ভুলের সুযোগই না থাকে। আচ্ছা, বুঝতে পারছি। মানে শুধু সেফটির উপর 100% ফোকাস করার ফলে কর্মীদের মধ্যে একটা অসাধারণ ডিসিপ্লিন চলে এলো। এই ডিসিপ্লিন, এই ব্যাটে কমিউনিকেশন, এই পারফেক্ট ওয়ার্ক প্রসেস, এগুলোই আস্তে আস্তে কোম্পানির ওভারঅল এফিসিয়েন্সি বাড়িয়ে দিল। তার মানে প্রোডাক্টিভিটিও বাড়লো? বাড়ল, কর্মীদের মরাল বাড়ল, কাজের কোয়ালিটি ইমপ্রুভ করল, আর শেষ পর্যন্ত কোম্পানির লাভ আগের সব রেকর্ড ভেঙে দিল। অবিশ্বাস্য। মানে একটা আপাত দৃষ্টিতে সাইড ইস্যু মনে হওয়া জিনিসের ওপর ফোকাস করে পুরো সিস্টেমটাকে বদলে ফেলা। পল ওনিল আসলে সেফটিকেই একটা অর্গানাইজেশনাল কিস্টোন হ্যাবিট বানিয়ে ফেলেছিলেন। ঠিক ধরেছেন। আইলকোয়ার্ট এই কেস স্টাডিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা মূল ভ্যালু বা অভ্যাসের ওপর যদি কনসিস্টেন্টলি ফোকাস করা যায়, সেটা কিভাবে একটা বড় সিস্টেমেও শৃঙ্খলা, এফিসিয়েন্সি আর শেষমেশ সাকসেস আনতে পারে। এটা আমাদের ব্যক্তিগত জীবনেও তো তাহলে একইভাবে সত্যি? 100% যদি আমরা জীবনের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, ধরুন স্বাস্থ্য বা শেখা বা সময়ানুবর্তিতা, একটা ভালো অভ্যাস গেঁথে ফেলতে পারি, তার পজিটিভ প্রভাব অন্যদিকে পড়বেই, এটা প্রায় নিশ্চিত। অভ্যাস যে শুধু আমাদের রোজকার জীবন বা কাজের জায়গা এফেক্ট করে তা নয়, একেবারে চরম বিপদের সময়ও তো এর একটা অন্যরকম ভূমিকা থাকে। ওই যে এক সৈনিকের গল্পটা ছিল সূত্রটাতে। হ্যাঁ, সেই গল্পটা, ওটা অভ্যাসের প্রায় অটোম্যাটিক বা অটো পাইলট নেচারটাকে খুব ভালোভাবে দেখায়। একজন আমেরিকান সোলজার ইরাকে একটা দাঙ্গার মধ্যে পড়ে গেছিলেন। উফ। পরিস্থিতি খুব খারাপ, মানে সাংঘাতিক উত্তপ্ত, বিপজ্জনক। একদল ক্ষিপ্ত জনতা তার দিকে এগিয়ে আসছে। সেই সময় ভয়, অ্যাড্রিনালিন রাশ, ঠিক করে ভাবার বা ডিসিশন নেবার ক্ষমতাই থাকে না। ভাবলেই তো গায়ে কাঁটা দিচ্ছে। তখন উনি কি করলেন? উনি পরে ইন্টারভিউতে বলেছিলেন, সেই মুহূর্তে তার ব্রেন যেন কাজই করছিল না। তিনি কিছু ভাবছিলেন না, তার শরীর নিজে থেকেই কাজ করে যাচ্ছিল। নিজে থেকে? মানে মানে ঠিক সেভাবে, যেভাবে তাকে বছরের পর বছর ধরে ট্রেনিং দেওয়া হয়েছিল। বিপদে পড়লে কিভাবে পজিশন নিতে হয়, ভিড় দেখলে কিভাবে সামলাতে হয়, কখন কোন অস্ত্রটা রেডি রাখতে হয়, এই সব কিছু তার মাসল মেমোরিতে, তার অভ্যাসে ঢুকে গিয়েছিল। তার মানে সচেতন মন যখন প্রায় শাটডাউন, তখন ট্রেনিংয়ের অভ্যাসগুলো তাকে চালিয়ে নিয়ে গেছে। একদম, তাকে বাঁচিয়ে দিয়েছিল। উনি ভিড়ের মধ্যে একটা খাবারের ভ্যান দেখতে পেয়েছিলেন। ট্রেনিংয়ের নিয়ম অনুযায়ী গুলি না চালিয়ে ভিড়কে অন্যদিকে সরানোর চেষ্টা করতে হয়। উনি সেই চেষ্টাই করেছিলেন আর সফলও হয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। তার মানে কঠিন পরিস্থিতিতে যখন আমরা সচেতনভাবে ভাবার সময় পাই না, তখন আমাদের ভেতরে গেঁথে যাওয়া অভ্যাসগুলোই আমাদের বাঁচায় বা পথ দেখায়। ঠিক তাই। ভালো অভ্যাসগুলো আসলে এক ধরনের, বলা যেতে পারে, মেন্টাল আর্মার বা বর্ম। স্ট্রেসের সময় যখন লজিক কাজ করে না, তখন এই অটোমেটিক রেসপন্সগুলোই আমাদের রক্ষা করতে পারে। এটার ইমপ্লিকেশন তো বিশাল। অবশ্যই। এর মানে হলো, শান্ত সময়ে যখন কোনো চাপ নেই, তখনই এই ভালো অভ্যাসগুলো যত্ন করে তৈরি করাটা খুব জরুরি।
এটা অনেকটা ইন্স্যুরেন্সের মতো। আগে থেকে প্রস্তুতি নেওয়া। হ্যাঁ, বিপদের অপেক্ষা না করে আগে থেকেই নিজেকে তৈরি রাখা। সেটা হতে পারে রেগুলার এক্সারসাইজ করে শরীর ফিট রাখা, বা ধরুন মেডিটেশন করে মনকে শান্ত রাখার অভ্যাস করা, অথবা এমার্জেন্সি সিচুয়েশনে কি করতে হয় সেই ড্রিলগুলো প্র্যাকটিস করা। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এখান থেকে যদি মূল বিষয়গুলো আমরা একটু গুছিয়ে নিই। হ্যাঁ, নেওয়া যাক। আমরা দেখলাম অভ্যাস কিভাবে তৈরি হয় ওই সংকেত, রুটিন, পুরস্কারের চক্র দিয়ে। আর জানলাম শুধু পুরস্কার নয়, ক্রেভিং বা পাওয়ার ইচ্ছাটা কতটা স্ট্রং। হুম। বুঝলাম কিস্টোন হ্যাবিটের ক্ষমতা, একটা ছোট ভালো অভ্যাস কিভাবে ডমিনো এফেক্টের মতো জীবনে অনেক পজিটিভ পরিবর্তন আনে। ঠিক। দেখলাম অ্যালকোয়ার উদাহরণ, একটা বড় সংস্থাতেও একটা মূল অভ্যাসের উপর ফোকাস করে কিভাবে বিরাট উন্নতি আনা যায়। হ্যাঁ, সেফটির মাধ্যমে। আর সবশেষে জানলাম কঠিন পরিস্থিতিতে, চাপের মুখে আমাদের তৈরি করা অভ্যাসগুলোই আমাদের সবচেয়ে বড় ভরসা হতে পারে। একদম। আর এই সবকিছুর পেছনের সবচেয়ে বড় যে উপলব্ধিটা, সেটা হলো অভ্যাস আমাদের নিয়ন্ত্রণে, এটা বদলানো সম্ভব। এটাই আসার কথা। হ্যাঁ, ওটা কোনো ম্যাজিক নয়, এর পেছনে সায়েন্স আছে, নির্দিষ্ট কৌশল আছে। সূত্রটার মূল মেসেজ এটাই: আমরা আমাদের অভ্যাসের দাস নই, আমরা চাইলেই এর কারিগর হতে পারি। খারাপ অভ্যাস ভাঙা যায়, ভালো অভ্যাস গড়া যায়। আর তার জন্য বিরাট কিছু দিয়ে শুরু করার দরকার নেই। ছোট ছোট স্টেপস, যা হয়তো শুরুতে মনে হবে কিছুই না, কিন্তু সময়ের সাথে সাথে ওগুলোই জমা হয়ে একটা বিশাল শক্তি তৈরি করে। যেমন ওই বইটাতে বলা ছিল না, রোজ হয়তো মাত্র 5 পাতা বই পড়া বা 10 মিনিট একটু জোরে হাঁটা। হ্যাঁ, অথবা দিনের শেষে নিজের 3টে ভালো লাগার জিনিস বা গ্র্যাটিটিউড লিখে রাখা। এগুলো শুনতে খুব সামান্য লাগে, তাই না? ঠিক। কিন্তু ভাবুন, রোজ 5 পাতা মানে বছরে 1800 পাতার বেশি, মানে অনায়াসে 6-7টা বই পড়া হয়ে যায়। রোজ 10 মিনিট হাঁটা মানে বছরে 60 ঘন্টার বেশি হাঁটা। সত্যি তো। এই ছোট ছোট কাজগুলোই আমাদের মধ্যে আস্তে আস্তে একটা ডিসিপ্লিন আনে, কনফিডেন্স বাড়ায়, আর এগুলোই আমাদের আরও বড় লক্ষ্যের দিকে এগিয়ে দেয়। এর কম্পাউন্ডিং এফেক্টটা অসম্ভব। অ্যামেজিং। সূত্রটাতে একটা খুব সুন্দর কথা আছে, আমরা প্রথমে আমাদের অভ্যাস তৈরি করি, তারপর আমাদের অভ্যাসগুলোই আমাদের তৈরি করে। এটা খুব গভীর কথা, কিন্তু খুব গভীর। এর মানে কি? শুরুতে আমরা চেষ্টা করে উইল পাওয়ার দিয়ে হয়তো কিছুটা জোর করেই একটা নতুন কাজ শুরু করি। ধরুন, ঠিক করলেন রোজ সকালে অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই উঠবেন। প্রথম প্রথম খুব কষ্ট হয়। হয়তো ইচ্ছা শক্তি লাগে, কিন্তু কয়েক সপ্তাহ বা মাস যখন আপনি এটা কনসিস্টেন্টলি করে যান, তখন আর কষ্ট হয় না, এটা অটোমেটিক হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়। ঠিক। আর একবার যখন এটা অভ্যাস হয়ে গেল, তখন আর আপনাকে রোজ সকালে উঠে পড়ার জন্য লড়াই করতে হয় না। অভ্যাসটাই যেন আপনাকে বিছানা থেকে তুলে দেয়। বাহ। ভালো অভ্যাসগুলো এভাবেই কাজ করে। ওরা আমাদের বেটার ভার্জনে ট্রান্সফর্ম করে, আমাদের আরও ডিসিপ্লিনড, হেলথি, নলেজেবল বা স্কিলড করে তোলে। আর উল্টো দিকে খারাপ অভ্যাসগুলো ঠিক একইভাবে কাজ করে, আমাদের পিছিয়ে দেয়। তার মানে আমরা এখন সচেতনভাবে কোন অভ্যাসগুলো বেছে নিচ্ছি বা কোনগুলোকে প্রশ্রয় দিচ্ছি, সেটাই ঠিক করে দেবে যে ভবিষ্যতে আমরা কেমন মানুষ হব। একদম। আজকের এই ছোট ছোট কাজ, ছোট ছোট পছন্দগুলোই আমাদের ভবিষ্যতের ভিত তৈরি করছে প্রতি মুহূর্তে। তুলানোর টেকনিক জানাই যথেষ্ট নয়। না, তার আগে নিজের বর্তমান অভ্যাসগুলো নিয়ে একটু ভাবা দরকার, সচেতন হওয়া দরকার। কোনগুলো আমাকে এগিয়ে নিচ্ছে, কোনগুলো আটকে রাখছে। এই সেলফ অ্যাওয়ারনেসটাই কিন্তু বদলের প্রথম ধাপ। আলোচনার একেবারে শেষে এসে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। এই আলোচনা থেকে পাওয়া একটা চিন্তার খোরাক। বলুন। শুধু এটা ভাববেন না যে কোন অভ্যাসটা আপনি বদলাতে চান বা নতুন করে গড়তে চান, বরং একটু অন্যভাবে ভাবুন। আপনার জীবনে এই মুহূর্তে কোন অভ্যাসটা হয়তো আপনার অজান্তেই ড্রাইভারের সিটে বসে আছে? কোন অটোমেটিক আচরণটা আপনার রোজকার সিদ্ধান্ত, আপনার মুড, আপনার চলার পথটাকে নিঃশব্দে নিয়ন্ত্রণ করছে? আর কেন করছে? এর কারণটা কি? এই উত্তরটা খোঁজার মধ্যেই হয়তো আপনার বদলের পরের পদক্ষেপটা লুকিয়ে আছে।